স্টার্ট করে দিলাম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সো আমরা এখান থেকে স্টার্ট করি। ইনট ভ্যালুজ এন্ড অক্সিডাইজিং এন্ড রিডিউসিং এজেন্ট। যেটা অক্সিডাইজিং এজেন্ট এটা কি হবে নিজে, তাই না? আর যেটা রিডিউসিং এজেন্ট এটা অক্সিডাইজ হবে। ক্লিয়ার? ইনট ভ্যালু দেখে আমরা বাই করতে পারবো না কোনটা অক্সিডাইজিং এজেন্ট কোনটা রিডিউসিং এজেন্ট। যেটা ভালো রিডিউস হবে ওইটারই তো ইনট বেশি। তাহলে বলো এই যে এই দুইটা ইকুয়েশনের মধ্যে ইনট বেশি কোনটা? এটা, রাইট? এটার ইনট বেশি না? তাহলে এটার ইনট বেশি, তার মানে জিঙ্ক 2+ is a good oxidizing agent because it has more reduction potential. বুঝা যায়? আচ্ছা, আরেকটা জিনিস আমাদেরকে এখানে খেয়াল করতে হবে, এটা হচ্ছে which species will be oxidized and which will be reduced, oxidizing and reducing agent. এখানে আরেকটা জিনিস দেখতে হবে যে আমরা যদি এই রিঅ্যাকশনটাকে এই সাইডে নিয়ে যাই, তাহলে এটা পজিটিভ 0.765, রাইট? জি স্যার। আর এই সাইডে যদি নিয়ে যাই এটা পজিটিভ 2.385, ঠিক আছে? তার মানে এই ম্যাগনেসিয়ামটা দেখো লস অফ ইলেকট্রন হইতেছে টু ফর্ম ম্যাগনেসিয়াম 2+ and 2 ইলেকট্রন। তাহলে ম্যাগনেসিয়াম 0 থেকে 2+ হইতেছে, বা ম্যাগনেসিয়াম ইজ লস অফ ইলেকট্রন, তার মানে অক্সিডাইজড। ম্যাগনেসিয়াম ইজ অক্সিডাইজড, তার মানে ইট ইজ আ ভেরি গুড রিডিউসিং এজেন্ট, তাই না? যদি খেয়াল করো। আর এখানে সবচেয়ে ভালো কি রিডাকশন পটেনশিয়াল কোনটার বেশি, রিডিউসড হবে কোনটা? ম্যাগনেসিয়াম 2+ কি রিডিউস, মানে ম্যাগনেসিয়াম 2+ যদি রিডিউস হয় তাহলে এটা হলো নেগেটিভ 2.38, তার মানে এটা রিডাকশন পটেনশিয়াল অনেক কম। আর জিঙ্ক 2+ যদি রিডিউস হয় তাহলে এটা রিডাকশন পটেনশিয়াল হচ্ছে নেগেটিভ 0.76। তাহলে জিঙ্ক 2+ will be reduced, thereby it is a good oxidizing agent. বোঝা যায় কথাটা? তাহলে কোনটা বেস্ট রিডিউসিং এজেন্ট আর কোনটা বেস্ট অক্সিডাইজিং এজেন্ট? রিডিউসিং এজেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম, বা ম্যাগনেসিয়াম will undergo oxidation because it has more oxidizing potential, and zinc 2+ has a very large inert value, so it has more reduction potential. ঠিক আছে, বোঝা যায়? ওকে, দেখো copper will not reduce to zinc 2+. Copper will not reduce zinc 2+ ion. আচ্ছা, এটা তো আমরা দেখতে চাইছি হচ্ছে ম্যাগনেসিয়াম। এটা the answer is to react the zinc 2+ ions with a stronger reducing agent. এখানে কপার বলতেছে কেন? কপারের তো ইয়ে না, এক্সাম্পল তো কপারের না, এটা মানে ভুল লিখছে কপার, খুব সম্ভবত এটা ম্যাগনেসিয়াম হবে, প্রিন্টিং মিস্টেক না। ম্যাগনেসিয়াম will not reduce zinc 2+. এটা ম্যাগনেসিয়াম মনে হবে না, এটা মনে হয় zinc 2+ তো। আচ্ছা, হোয়াটএভার, ওরা মনে হয় কপারের রিডাকশন পটেনশিয়াল ইনট ভ্যালুটা দেখে বলতেছিল। হ্যাঁ, কোনটা? কপারের ইনট ভ্যালু দেখে বলতেছিল আর কি। আচ্ছা, আগে একটু আগাই তাহলে বুঝবো। কপার will not reduce zinc 2+ ions to zinc, so how can we reduce zinc 2+ ions? ও আচ্ছা, বুঝতে পারছি। মানে কপার এটা পারবে না, তাহলে কে পারবে? The answer is to react the zinc 2+ ions with a stronger reducing agent. We should have an inert value more negative than inert value of zinc 2+ zinc. তাইলে মোর নেগেটিভ হচ্ছে ম্যাগনেসিয়াম, কপারের হচ্ছে লেস নেগেটিভ, সো thereby কপার দিয়ে এটা হবে না। তাহলে যদি যেটার মোর নেগেটিভ ভ্যালু আছে, তার মানে zinc 2+ zinc become more positive, হ্যাঁ, এই ভ্যালুটা মোর পজিটিভ হয়ে গেল এটার চেয়ে। তাহলে যেটার ভ্যালু মোর পজিটিভ মানে মোর ভ্যালু, মোর লার্জার ভ্যালু, তাহলে যেটার ইনট ভ্যালু লার্জার দ্যাট উইল বি রিডিউসড, সো মোর নেগেটিভ ভ্যালু দেন দিস, সো হাফ ইকুয়েশন হচ্ছে এটা। সো ম্যাগনেসিয়াম ইজ আ সুইটেবল রিডিউসিং এজেন্ট। হ্যাঁ, এই যে ম্যাগনেসিয়াম আমরা বেরও করছি, তাই না? Magnesium cannot be agent because its oxidizing potential is very high, positive 2.38. Is it clear? Shihaz, aso
জি স্যার। তুমি কি লেট করলা, ফোন ধরতেছো না কেন? স্যার আমার নানু অসুস্থ, আমি নানুর সাথে কথা বলতেছিলাম, ক্লাসের কথা ভুলে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আমার ফোন বাসায় ছিল, আম্মু ধরতে পারছিল না, ফোন হ্যাং করছিল। ওকে ওকে ঠিক আছে। জিঙ্ক 2 প্লাস ইজ বেটার অক্সিডাইজিং এজেন্ট। এই যে আমরা যেটা বললাম, জিঙ্ক 2 প্লাস উইল বি রিডিউসড বিকজ ইট হ্যাজ মোর রিডাকশন পোটেনশিয়াল। তাহলে জিঙ্ক 2 প্লাস যদি রিডিউস হয়, it is a very good oxidizing agent. It should be a better oxidizing agent. So that's how it goes. Similarly, আমরা যদি আরো যাই, এটাও এরকম। সে এটা যদি আমরা অ্যানালাইসিস করি এই ইকুয়েশনটা, এখানে দেখো ম্যাঙ্গানেট আয়ন is forming manganese 2 plus, তাহলে এখানে 7 প্লাস থেকে 2 প্লাস হইতেছে, তাহলে ম্যাঙ্গানেটটা কি অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? বলো, 7 প্লাস থেকে বলো। বুঝি নাই, আপনারা বলবেন। ম্যাঙ্গানেটটা এখানে 7 প্লাস থেকে 2 প্লাস হইছে না? জি স্যার। আর বাকিগুলো তো আনচেঞ্জ। দেখো অক্সিজেন is always 2 minus, hydrogen is always 1 plus, so these are unchanged, only manganese changed. Manganese 7 plus থেকে manganese 2 plus হইছে, বুঝা যায়? জি স্যার। হ্যাঁ, Oxidized or reduced? রিডিউস রাইট, Reduced, তার মানে এটা কি অক্সিডাইজিং। ক্লিয়ার? ওকে, আর এখানে ক্লোরিন কি হয়েছে দেখো, ক্লোরিন এখানে 0 থেকে 1 মাইনাস হয়েছে। তাহলে ফার্স্টে যদি আমরা কোনটা গুড অক্সিডাইজিং এজেন্ট এটা বের করতে চাই, তাহলে পজিটিভ 1.52 and পজিটিভ 1.36, তাহলে ম্যাঙ্গানেট ইজ বেটার অক্সিডাইজিং এজেন্ট, রাইট? ইয়েস স্যার। It is a good oxidizing agent. Why? Because এটার inert value is higher. ঠিক আছে? Similarly, আমরা যদি এটা দেখি, ক্লোরাইনের রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে পজিটিভ 1.36, তাহলে এটা অক্সিডেশন পোটেনশিয়াল হচ্ছে ক্লোরাইড উইল ফর্ম ক্লোরাইন প্লাস ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে নেগেটিভ 1.36। ঠিক আছে? আর আমরা যদি এইটাকে ম্যাঙ্গানিজ 2 প্লাস কে যদি আমরা ধরি, তাহলে ম্যাঙ্গানিজ 2 প্লাস উইল বিকাম ম্যাঙ্গানিজ 7 প্লাস। এটা হওয়ার পসিবিলিটি কেমন? এটা হচ্ছে নেগেটিভ 1.52। তাহলে কোনটা মোর পজিটিভ? নেগেটিভ 1.5, I mean negative 1.36. 1.36, তাহলে ক্লোরাইড হ্যাজ মোর পটেনশিয়াল টু বি অক্সিডাইজড দেন ম্যাঙ্গানিজ 2 প্লাস বিকাম ম্যাঙ্গানেট আয়ন, রাইট? মানে রিভার্স যদি দেখি, তাহলে ক্লোরাইডটা is a will be oxidized, so it is a good reducing agent. Is it clear? Right, sir. আচ্ছা, তাহলে acidified manganate is better oxidizing agent. It is more likely to accept electrons than chloride molecules. Chloride is a better reducing agent. It is more likely to release electrons than manganese 2 plus. Clear? Shihad? জি স্যার। Okay. এইভাবে এগুলো সব তুমি ইয়ে করতে পারবা। এখান থেকে যদি তোমাকে জিজ্ঞেস করে যে which one is, এখানে সবগুলো রিডিউস, তাই না? তাহলে ফ্লোরাইন, ক্লোরাইন, ব্রোমাইন, আয়োডিন কোনটা বেটার অক্সিডাইজিং এজেন্ট এই চারটার মধ্যে? কোনটা বেস্ট অক্সিডাইজিং এজেন্ট হ্যালোজেনস গুলোর মধ্যে? আয়োডিন। হ্যাঁ, আয়োডিন অনলি অক্সিডাইজিং এজেন্ট, মানে যেটা নিজে রিডিউস হবে। রিডাকশন পটেনশিয়াল কোনটার বেশি এখানে? ফ্লোরিন। কি কনফিউজড হয়ে যাও কেন কোশ্চেন করলে? আমি বলছি কোনটা বেটার অক্সিডাইজিং এজেন্ট, তার মানে যেটা বেশি ভালো। ওকে ওকে, তাই না? জি স্যার। হ্যাঁ, ওকে, তাহলে ই নট ভ্যালু যেটা বেশি ওইটাই বেটার অক্সিডাইজিং এজেন্ট, মানে ওইটাই ভালো রিডিউস। ক্লিয়ার? জি স্যার। আর কোনটা ভালো অক্সিডাইজিং এজেন্ট, সরি রিডিউসিং এজেন্ট, কোনটা ভালো রিডিউসিং এজেন্ট? আয়োডিন। আয়োডাইড। আয়োডিন। আয়োডাইড, তাই না? কারণ এটা নেগেটিভ 0.54, এটা নেগেটিভ 1.07, এটা নেগেটিভ 1.36, এটা নেগেটিভ 2.87, তাহলে এটা হচ্ছে নেগেটিভ 0.54, which is the largest value. ঠিক আছে? তাহলে আয়োডাইড উইল বি দ্য রিডিউসিং এজেন্ট, মানে এটা ভালো অক্সিডাইজড হবে, দ্যাটস ওয়াই ইট ইজ আ বেটার রিডিউসিং এজেন্ট। ক্লিয়ার?
So aqueous chlorine displaces bromine from a solution of potassium bromide. We can use ignore values to explain why a halogen higher in group 17 displaces a halogen lower in the group from a solution of its halide. তাইলে এই দুইটাকে যদি যেমন ধরো আমরা ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন ইনভলভিং হ্যালোজেন যখন করছিলাম, যদি তোমাদের খেয়াল থাকে, ধরো এইটা থেকে তুমি বলতে পারবা যে ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনটা কেমন হবে। দেখো ফ্লোরাইন আর ক্লোরাইড যদি দাও, এই দেখো F2 plus Cl minus will form F minus plus Cl2, ঠিক আছে? যদি ব্যালেন্স করো এটা এরকম ব্যালেন্সড, ঠিক আছে? তাহলে এই রিঅ্যাকশনটা হবে কেন? বিকজ ফ্লোরাইন by its very nature will be reduced from 0 to 1 minus, and chloride by its very nature will be oxidized from 1 minus to 0. বুঝা যায়? বুঝা যায় নাকি? রেসপন্স। আচ্ছা, তাহলে এইটা আমরা জানি ক্লোরাইন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান ক্লোরাইন। এখন আমরা এটা ইনট ভ্যালুর অ্যাসপেক্টেও ডেসক্রাইব করতে পারি। সিন্স fluoride system, half cell system, has more positive inert value, so fluorine will be reduced to fluoride, right? Or fluorine is able to oxidize chloride. Fluorine is able to oxidize chloride because fluorine is a stronger reducing agent. Sorry, oxidizing agent. Fluorine is stronger reducing agent, so it will oxidize chloride, and fluoride and chlorine will form. Is it clear? Yes, sir. So এখন displacement reaction আমরা E naught value থেকেও we can explain. তাহলে নাম্বার 24 করবা, 25 করবা। How does the value of E naught vary with ion concentration? How does the value of E naught vary with ion concentration? আমরা কি জানি স্ট্যান্ডার্ড E naught এর স্ট্যান্ডার্ড কন্ডিশন হচ্ছে 1 mol per dm cube। আমরা যদি 1 mol per dm cube কে চেঞ্জ করে দেই 2 mol per dm cube করি বা 0.5 mol per dm cube করি, তাহলে E naught ভ্যালু বা E ভ্যালু কিভাবে চেঞ্জ হবে? দেখো zinc 2 plus ইলেকট্রন, এটা বেসিক্যালি 2 ইলেকট্রনস হবে, এটা ভুল লিখছে এখানে, আরেকটা জায়গায় মনে হয় এটা ভুল লিখছে, এই যে এটা জিঙ্ক প্লাস 2 ইলেকট্রন হবে এখানে, 2 ইলেকট্রন, এগুলা প্রিন্টিং মিস্টেক, ঠিক করে নাও। Okay, so he will see what happens to the electrode potential when we change the concentration of ions in a half cell. Let us take an example of a metal ion equilibria. This one, E naught value when it is 1 mol per dm cube, it is negative 0.76. Okay, so if zinc 2 plus is greater than 1 mol per dm cube, the value of E, এই দেখো E naught কে এখন আর E naught লিখতেছি না, E লিখছি, not নাই, দেখছো এখানে not নাই কেন স্যার? কেন কেন নাই? নট নাই কেন? স্ট্যান্ডার্ড কন্ডিশন না তো এখন, যখন আমি এটাকে 1 মোল পার ডিএম কিউব থেকে চেঞ্জ করে ফেললাম তখন কি আর স্ট্যান্ডার্ড কন্ডিশন আছে? না স্যার। স্ট্যান্ডার্ড কন্ডিশন মানে তো 1 মোল পার ডিএম কিউব থাকা লাগবে। ক্লিয়ার? জি স্যার। এর জন্য এটা শুধু ই নট নাই, right? That is number 1. Okay, becomes less negative or more positive. For example, negative 6.01. দেখো যখন তুমি greater zinc এর concentration, zinc 2 plus ion এর concentration বাড়াইছো দেন 1 mol per dm cube, তখন হচ্ছে E ভ্যালুটা ডিক্রিজ করছে, ঠিক আছে? জি স্যার। এটা কেন আমরা এক্সপ্লেইন করতেছি? If zinc 2 plus is less than, just we are giving information, then we will explain. Zinc 2 plus is less than 1 mol per dm cube, the value of E becomes more negative, less positive, which is negative 0.80. দেখো যখন তুমি ডিক্রিজ করছো কনসেন্ট্রেশন তখন it becomes negative 0.80. সরি আমি ভুল বলছি, প্রথমটা মোর পজিটিভ বা লেস নেগেটিভ হচ্ছে, মানে ভ্যালু ইনক্রিজ করছে যখন কনসেন্ট্রেশন বাড়াইছো, আর যখন কনসেন্ট্রেশন কমাইছো তখন ভোল্টেজ ডিক্রিজ নেগেটিভ 0.80। কেন? দেখো তুমি প্রথমটাতে এটাতে দেখো জিঙ্ক 2 প্লাস আয়নের কনসেন্ট্রেশন বাড়াইছো, তার মানে if you increase the concentration of zinc 2 plus ion,
the equilibrium will shift to the right side, and more zinc will form. তো দেখো E naught মানে হচ্ছে যত বেশি রিডিউস হবে তত বেশি E naught বাড়বে। তাইলে E naught মানে হচ্ছে রিডাকশন পটেনশিয়াল, তার মানে জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন বাড়াইলে জিঙ্ক 2 প্লাস will gain more and more electrons to form zinc metal. তাহলে forward reaction will be favored. If the forward reaction favors, then E naught value will rise. বুঝা যায়? Yes, sir. বুঝা যায়। আর যদি কনসেন্ট্রেশন কমাও তাহলে জিঙ্ক 2 প্লাস এর কনসেন্ট্রেশন কমাইলে ইকুইলিব্রিয়া লাইজ ওয়েল টু দ্য লেফট। আগের মতো জিঙ্ক মেটাল ফর্ম করতেছে না, রিডাকশন হইতেছে না জিঙ্ক 2 প্লাস। তাহলে কি ইকুইলিব্রিয়া যদি লেফট সাইডে শিফট করে তাহলে ই নট এর ভ্যালু আস্তে আস্তে কমে যাবে। জি স্যার। তো এটাই এক্সপ্লেইন করছে। আমরা all levels এ বলছিলাম if the concentration of any of the substances ইমতিয়াজ কি যেন একটা সাউন্ড হয় তোমার বারবার মাথা ব্যথা করে তোমার মাউথ মাইক থেকে আগে আসে নাই কখনো, এই যে একটা সাউন্ড আসে, তুমি কি পাইতেছো সাউন্ডটা? না স্যার, আমি তো মিউট করে রাখছি। কিছু একটা চেঞ্জ করা লাগবে, মানে হেডফোন বা কোনো একটা জায়গায় কোনো ঝামেলা হয়েছে, তুমি মিউট করে রাখো, যখন দরকার কথা বলো, ঠিক আছে? শিহাদের যদি সাউন্ড না থাকে শিহাদ অন রাখো মাউথ পিস। আমার তো মিউট স্যার। তোমারটা মিউট, তোমারটা অন করো, তোমারটা Okay, sir. অন রাখা দরকার। রাইট, সো এটা লি চেটলিস প্রিন্সিপাল আমরা পড়ছিলাম যে কনসেন্ট্রেশন একদিকে বাড়াইলে ইকুইলিব্রিয়াম অন্যদিকে শিফট করবে। So again same, দেখো iron 3 plus and iron 2 plus is forming. So if you increase the concentration of iron 3 plus, then equilibrium will shift to the right side, so E naught value will rise. If you increase the concentration of iron 2 plus, then equilibrium will shift to the left side and E naught value will decrease. So that's how it works. If iron 3 plus is greater than 1 mole per dm cube, the value of E becomes positive 0.85, which is more than positive 0.77. সো এগুলা আমরা অলরেডি এক্সপ্লেইন করছি, তুমি যেদিকে বাড়াবা ইকুইলিব্রিয়া এর উল্টা দিকে শিফট করবে। সেম, এগুলাও সেম। ক্লোরিন, how can we predict whether or not a given reaction will occur under non-standard condition? You can see that it will, okay fine, so this is important, how can we predict whether or not a given reaction will occur under standard condition? তাহলে দেখো এটা পজিটিভ, this is because the difference in unit value is this, which is considerably smaller than 0.0. এই ডিসকাশনটা খুবই ইম্পর্টেন্ট, স্টার মার্ক দাও এখানে। দেখো 1.36 আর 0.77 এই দুইটা হচ্ছে ডিফারেন্স। তাহলে যদি এই দুইটাকে যদি তুমি হাফ সেলে কানেক্ট করো তাহলে আলটিমেটলি তুমি পাবা হচ্ছে এটা নেগেটিভ 0.77 হবে। Ultimately E naught value মানে voltage will become 0.30, right? Voltage, sorry আমি ভুল বলছি, 0.30 না তো, E naught না তো, এটা E naught cell, হ্যাঁ, cell voltage will be 0.59 volt positive, বুঝা যায়? Positive 1.36 minus 0.77 is equal to positive 0.59, ঠিক আছে? and positive 0.59 যদি হয় তাহলে এই রিঅ্যাকশন কি ফিজিবল নাকি ফিজিবল না? ফিজিবল। কেমনে বুঝবো আমি? দেখো যদিও আমরা প্র্যাকটিক্যালি জানি যে ইফ ই নট সেল ভ্যালু ইজ পজিটিভ তাহলে একটা রিঅ্যাকশন ফিজিবল হওয়ার কথা, কিন্তু এখানে একটা বেঞ্চমার্ক আছে। বেঞ্চমার্কটা হচ্ছে যদি তোমার ই নট সেল ভ্যালুটা পজিটিভ 0.30 ভোল্টের চেয়ে বেশি হয় তাহলে প্র্যাকটিক্যালি এই রিঅ্যাকশনটা ফিজিবল হবে এবং খুব ভালোভাবে তোমার এই রিঅ্যাকশনটা রেডক্স রিঅ্যাকশনটা কমপ্লিট হবে। যদি এটা 0.30 নিচে হয় মানে ভেরি স্মল ই সেল ভ্যালু হয় তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে প্র্যাকটিক্যালি রিঅ্যাকশনটা হবে এবং এটা দিয়ে তোমার কোনো কাজ হবে। বোঝা যাচ্ছে কথাটা? 0.30 ভোল্ট, 0.30 volt is the benchmark. So since 0.59 is considerably higher than 0.30 volt, so this reaction will be very much feasible. Okay. So 0.30 is the benchmark for like all the half cells. all the feasibility.
মানে প্র্যাকটিক্যালি এই রিঅ্যাকশনটা ফিজিবল হবে কিনা, এই যে সে কি বলেন, the answer is that if the E0 values of the two half reactions involved differ by more than 0.30 volt, then the reaction predicted by the E cell value is highly likely to occur. It is very likely যে রিঅ্যাকশনটা practically feasible হবে। We cannot however predict this, কোনটা এটা, যেমন ধরো এটা হচ্ছে -1.36, তাহলে পজিটিভ 1.52 আর নেগেটিভ 1.36 মিলে কত হলো, পজিটিভ 0.16 ভোল্ট, which is less than 0.30 volt. So the figure given here to enable us to tell if a reaction will still occur under non-standard condition is a rough guide only. Non-standard condition মানে আমি যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনকে ভায়োলেট করি তাইলে ওই রিঅ্যাকশনটা ফিজিবল হবে কি হবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে যেমন ধরো এই রিঅ্যাকশনে তুমি এই রিঅ্যাকশনের ই সেল বাড়াইতে চাই, এই রিঅ্যাকশনটা কেমনে বাড়াবা, কেমনে বাড়াবা, এটার ই সেল ভ্যালু বাড়াবা কিভাবে? Sir, by increasing the concentration. জোরে, Sure. increasing the concentration of either half Cl2 মানে ক্লোরাইন গ্যাস বাড়াবা, তাহলে ইকুইলিব্রিয়াম রাইট সাইডে শিফট করবে, ই সেল বাড়বে, ই সেল উইল বিকাম মোর পজিটিভ। অথবা যেটা করবা এখানে বেশি করে তুমি আয়রন 3+ দিবা, যদি আয়রন 3+ বাড়াও তাহলে ইট উইল বিকাম মোর পজিটিভ, রাইট অর রং? Right. Sir. ই নট ভ্যালু, এই ই ভ্যালু উইল ইনক্রিজ এন্ড ইনক্রিজ। সো এটা যত বেশি ইনক্রিজ হবে, ই ভ্যালু যত বেশি ইনক্রিজ হবে, এইটা তত বেশি ইনক্রিজ হবে। কথাটা কি বুঝা যায়? Yes, sir. তাইলে দেখো এইটা যদি বাড়ে, এটা যদি মোর পজিটিভ হয়, ধরো এটা পজিটিভ 2.00 হইলো, আর এটা কমে এটা নেগেটিভ 0.55 হইলো, সরি আমি তো ভুল বলতেছি, এটাকে যদি আমি কমাইতে চাই তাহলে এইটাকেও আমার কমাইতে হবে এই ভ্যালুটা, তাহলে এটা ভুল বলছি, এটা না, আয়রন 3+ না, আমাকে আয়রন 2+ বাড়াইতে হবে। তাহলে আয়রন 2+ যদি বাড়াই তাহলে ইকুইলিব্রিয়াম উইল মোর এন্ড মোর শিফট টু দ্য লেফট সাইড, তাহলে ইকুইলিব্রিয়াম যদি লেফট সাইডে শিফট করে তাহলে ই নট ভ্যালু উইল ডিক্রিজ ইভেন্চুয়ালি। এই যে এটা আস্তে আস্তে পজিটিভ 0.77 থেকে ধরো পজিটিভ 0.50 হয়ে গেল, আয়রন 2+ আমি বাড়াইছি। তাহলে এটা যদি পজিটিভ 0.50 হয়, এটা নেগেটিভ 0.50, তাহলে দেখো 2 আর নেগেটিভ 0.50, তাহলে কত হলো আলটিমেটলি 0.59 ছিল, বাট নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে করার কারণে এটা পজিটিভ 1.50 হয়ে গেল না ভোল্টেজ, তাহলে ব্যাটারি ভোল্টেজটাকে আমি বাড়ায় ফেললাম। Yes, sir. বুঝা যায়? তাইলে এই যে ঘটনাটা, এটা কখন আমি করতে পারবো, এই নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে, এখানে এটাই বলছে how can we predict whether or not a given reaction will occur under non-standard condition? তখনই এটা হবে যখন অলরেডি the difference between these two মানে দুইটা হাফ সেল যখন অলরেডি পজিটিভ 0.30 ভোল্টের চেয়ে বেশি আছে। মানে নরমাল কন্ডিশনে যদি পজিটিভ 0.30 এর চেয়ে বেশি থাকে তাহলে আমি প্রেডিক্ট করলাম এই রিঅ্যাকশনটা নন স্ট্যান্ডার্ড কন্ডিশনেও হবে, এবং নন স্ট্যান্ডার্ড কন্ডিশন ইফ আই ক্যান অ্যাপ্লাই তাহলে আমি হচ্ছে সেল ভোল্টেজ নরমাল কন্ডিশনের চেয়ে অনেক বেশি বাড়ায় ফেলতে হবে। বুঝছো কথাটা? Yes, sir. কিন্তু সিন্স এই পরের যে রিঅ্যাকশনটা এটা নরমাল স্ট্যান্ডার্ড কন্ডিশনে এটার ভোল্টেজ বা ই সেল ভ্যালু হচ্ছে পজিটিভ 0.16 which is less than 0.30, তার মানে এটা নন স্ট্যান্ডার্ড কন্ডিশন অ্যাপ্লাই করলেও এই রিঅ্যাকশনটা নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে ফিজিবল হবে না। The figure 0.30 volt given here to enable us to tell if a reaction will still occur under standard non-standard conditions is a rough guideline only. Okay? It's a rough guideline. If E0 values differ by less than 0.30 volt, non-standard conditions may result in an unexpected outcome. If E0 values differ by less than 0.30, unexpected outcome মানে হচ্ছে
even though it is positive but still non standard condition use করলে দেখবা কিছুই হইতেছে না বুঝা যায় জি স্যার তাহলে নাম্বার 26 করবা করার চেষ্টা করবা নার্স ইকুয়েশনে চলে যাব এখন নার্স ইকুয়েশন হচ্ছে এটা একটা ক্যালকুলেশন তোমাদের এ লেভেলসে খুব কম ক্যালকুলেশন আছে এর মধ্যে এটা একটা ধরো কপার প্লাস সিলভার আয়ন কপার 2 প্লাস আয়ন সিলভার এটার ই সেল ভ্যালু যদি তুমি ক্যালকুলেট করো ই সেল কিন্তু এটা হ্যাঁ ই সেল ইজ পজিটিভ 0.46 আচ্ছা এখন হ্যালো এখন এই যে ইয়েটা এটা তো ই নট সেল ভ্যালু মানে 0.46 দেখো এটা হচ্ছে 0.46 তো এটা হচ্ছে লগারিদম অফ সিলভার আয়ন এখানে সিলভার আয়নের কনসেন্ট্রেশন আছে হচ্ছে 0 আচ্ছা লগারিদম অফ সিলভার আয়ন মানে হচ্ছে নাও তো লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ সিলভার আয়ন হচ্ছে 1 মোল পার dm কিউব log 1 is equal to কত 0 হ্যাঁ এর জন্য আমরা এটাকে লগ নিলাম গ্রাফটা সুবিধা মানে গ্রাফটা যাতে সুন্দর করে করা যায় এই দেখো লগ মানে কনসেন্ট্রেশন যখন 1 which is the standard condition এটার ভ্যালুটা হচ্ছে 0.46 এখন তুমি যদি এটাকে কমাইতে থাকো মানে কনসেন্ট্রেশন যদি এরকম করো সে লগ কত যদি লগ এর ইয়ে নাও 0.1 নাও তাহলে কি আসে log 0.1 -1 জি স্যার -1 তার মানে এটা হচ্ছে log এটা হচ্ছে 1 মোল পার dm কিউব এটা 0.1 মোল পার dm কিউব এটা 0.01 মোল পার dm কিউব এটা 0.001 মোল পার dm কিউব ঠিক আছে এইভাবে যাইতেছে বুঝছো আমি সিলভার আয়নের কনসেন্ট্রেশন ধরো এখানে হচ্ছে এটা হলো এখানে 3 তো তাহলে 3 ডেসিমাল প্লেস এখানে তাহলে 8 ডেসিমাল প্লেসের 7 ডেসিমাল মানে 8 ডেসিমাল প্লেসে গিয়ে 1 হবে বুঝা যায় কথাটা জি স্যার তাহলে এখানে কি কনসেন্ট্রেশন ইজ লোয়েস্ট আর এখানে কনসেন্ট্রেশনটা হাইয়েস্ট যখন কনসেন্ট্রেশন হাইয়েস্ট তখন এটা 0.46 আসছে তাহলে এটা দেখো একটা স্ট্রেট লাইন একটা স্ট্রেট লাইন তাহলে ই সেল ভ্যালু এইভাবে চেঞ্জ হইতেছে ফর ইচ 10 টাইমস ডাইলিউশন increasing the concentration of silver ion in the cell reaction this makes the value of E cell more positive তাহলে তুমি 0.000001 থেকে 1 মোল পার dm কিউব করলা এটা আস্তে আস্তে বাড়তেছে এটা আমরা দেখলাম the effect of concentration and temperature on the value of E cell can be deducted using the Nernst equation for a given electrode copper 2 plus electrode the relationship is E is equal to E naught plus RT by ZF ln oxidized form divided by ln reduced form এটা কি জিনিস এটা হচ্ছে ইকুয়েশন এটা আমরা দেখব যেটা কোনটা দিয়ে আমরা কি মিন করি E is কি E is the electric potential under non standard condition তাহলে এটা E naught না এটা E ঠিক আছে বুঝা যায় আমরা ডিফারেন্ট কনসেন্ট্রেশন ইউজ করে দেখব মানে সে তোমার ডাটা বুকলেটে যে ভ্যালুগুলো দেয়া আছে তোমাকে যদি আমি একটা নন স্ট্যান্ডার্ড কন্ডিশন দেই সে আমি তোমাকে বললাম 0.01 মোল পার dm কিউব কপার 2 প্লাস আর 0.01 মোল পার dm কিউব জিঙ্ক 2 প্লাস এই নন স্ট্যান্ডার্ড কন্ডিশনে তুমি ইয়ে করছো একটা ব্যাটারি বানাইছো এইটার ই সেল মানে ভোল্টেজ কত পাবা তুমি এটা বাইর করতে যদি বলি তাহলে তো তুমি ডেটা বুকলেট ইউজ করে এটা পারবা না পারবা কারণ তুমি তো ই নট এর ভ্যালু জানো না আর ই এর ভ্যালু জানো না ইন চেঞ্জ কন্ডিশন বুঝা যায় কথা জি স্যার তাহলে তখন কিভাবে বের করবা তখন এই যে এই নার্স্ট ইকুয়েশনটা আমরা ইউজ করি ওটা বের করার জন্য এখানে যে জিনিসগুলো আছে এগুলো দেখো এখানে ই যেটা আছে ই এটা হচ্ছে ই সেল বেসিক্যালি এটা সেল ভোল্টেজ এইভাবে লিখি একটু লেখা নাও ইফ রিকোয়ার্ড এটা হচ্ছে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল হ্যাঁ ই নট সেল তো আমরা বাইর করতে পারবো ইজিলি পারবো না
আমরা ধরো কপার 2+ আয়ন আছে আর ইয়া আছে, তাহলে এটা আমরা ইজিলি বাই করে ফেলতে পারবো। ই নট, বা তুমি যদি শুধু একটা হাফ সেলের বাই করতে চাও এটাও বাই করতে পারবা, এটা আমি দেখাইতেছি কিভাবে। বাট আমি নর্মাল ব্যাটারি নিয়ে কথা বলতেছি, নর্মাল ব্যাটারিটাকে চিন্তা করো। সো ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল প্লাস ক্যাপিটাল আর, এটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, divided by Z. What is Z? Z is the number of electrons transferred in the reaction. মানে এটা কি দুইটা ইলেকট্রন নাকি একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, রেডক্সটা কিভাবে হয়েছে, দ্যাট ইজ দ্য থিং। T কি? T is the temperature in Kelvin. Kelvin কত টেম্পারেচার মেনশন করা থাকবে? Lon oxidized form divided by lon reduced form. Concentration of oxidized form divided by concentration of reduced form. এটা তো ডেফিনেটলি চেঞ্জ থাকবে, এটা 1 মোল পার ডিএম কিউব না, এটা ডিফারেন্ট থাকবে। ধরো একটা হচ্ছে 0.05 ইউজ করছো তুমি, আর রিডিউস ফর্ম যেটা এটা 0.01 ইউজ করছো, তাহলে তুমি এটা ক্যালকুলেট করে ই সেলটা ইজিলি বের করে ফেলতে পারবা। বোঝা যায় জি স্যার। ইকুয়েশনটা কিভাবে কাজ করতেছে? ওকে, f টা কি? ইজ এ zf। f দেখো, f is the value of the Faraday constant in coulomb per mole। হ্যাঁ, এটাও ধরো দেয়া থাকবে বা তুমি জানবা, এটা এটা ইজি। আর আরেকটা হচ্ছে এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে, এটা হচ্ছে মেইন ইকুয়েশন, এটাকে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি চাইলে। ই নট ইজ ইকুয়াল টু প্লাস 0.059 ডিভাইডেড বাই জেড। আগেরটা আমার কি ছিল? লন ছিল না? লন লন ছিল। তাইলে আমরা আরো কিছু জিনিস যেগুলো আছে, যেমন আমরা জানি লন x ইজ ইকুয়াল টু 2.303 লগ বেস 10x, ঠিক আছে? এটা জানো না তোমরা? জানো, ম্যাথসে করছো এটা? স্যার মনে নেই। হ্যাঁ, মনে আছে? হ্যাঁ মনে নেই। আচ্ছা, হোয়াটএভার, জাস্ট মানে দ্যাট ইজ বেসিক্যালি দ্য রিলেশনশিপ বিটুইন ln x and log base 10, 2.303 log base 10x. হ্যাঁ, as standard temperature the values of R, T and F are these are constant. R এর ভ্যালু তুমি জানো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 298 কেলভিন, এন্ড ফ্যারাডে কনস্ট্যান্টও তুমি জানো। সো এই তিনটাকে যদি এই ভ্যালুগুলো যদি তুমি এখানে ইনকর্পোরেট করো এই 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 ইয়েটাতে, তাহলে তুমি ইয়েটা পাই যাবা, এই যে এরকম একটা ইকুয়েশন পাবো। আর একটু ইকুয়েশন মানে কি বলে, সিম্পলিফাইড ইকুয়েশন। দ্য কনসেন্ট্রেশন অফ মেটাল ডাজ নট চেঞ্জ। হ্যাঁ, কেন? এই যে দেখো এখানে শুধু অক্সিডাইজড ফর্মটাকে কেন নিয়ে আসছে, দেখো কপার 2+ ইজ গেইনিং 2 ইলেকট্রনস টু ফর্ম কপার মেটাল। তাহলে আমরা এখানে কি বলছিলাম? অক্সিডাইজড ফর্ম, concentration of oxidized form divided by concentration of reduced form. এখন concentration of oxidized form কোনটা? কপার 2+ টা অক্সিডাইজ হয়ে হচ্ছে কপার ফর্ম করছে। সো অক্সিডাইজড ফর্ম হচ্ছে আফটার অক্সিডেশন দ্য প্রোডাক্ট ইউ আর গেটিং। সো কপার ইজ অক্সিডাইজড টু ফর্ম কপার 2+। সো দিস ইজ দ্য অক্সিডাইজড ফর্ম, রাইট অর রং? বুঝা যায়? আচ্ছা। The thing মানে the product you are getting after oxidation. So copper 2+ তো reduced হইছে, but copper metal হচ্ছে oxidized হইছে। copper metal oxidized হয়ে হচ্ছে copper 2+ পাইছে। So this is the oxidized form. তাহলে copper এটা হচ্ছে reduced form. You know, at a particular temperature and a particular pressure, copper is a metal, so it has fixed density. এর জন্য এটাও একটা মানে ইয়ে আর কি, তোমার কনস্ট্যান্ট। সো এই কারণে আমরা শুধুমাত্র অক্সিডাইজড ফর্মটাকে নিতেছি। So reduced form টাকে we are not considering. ঠিক আছে? So ultimately the equation lies in E is equal to E naught plus 0.059 divided by Z log base 10 oxidized form. আচ্ছা, একটা জিনিস দেখি, দাঁড়াও একটা সেকেন্ড। Nernst equationটা কিন্তু প্রবলেম হচ্ছে, Nernst equation you need to memorize. এটা ডেরা বুকলেটে কিন্তু দেয়া নাই, বুঝছো? এই একটা ইকুয়েশন তোমাদেরকে মেমোরাইজ করা লাগবে, আর কিছু মেমোরাইজ করা লাগবে না।
এরপর আমি দেখি কনফার্ম হওয়ার জন্য আমার যতটুকু খেয়াল আছে নার্স ইকুয়েশন হচ্ছে ডেটা বুকলেটে নাই, দিবে না ডেটা বুকলেট। It's not there. It's not there. তাহলে নার্স ইকুয়েশন ইউ নিড টু মেমোরাইজ। ঠিক আছে, বুঝা যায় কোনটা মেমোরাইজ করবে? এই যে এইটা, E is equal to E naught plus 0.059 divided by Z log base 10. তোমরা যদি চাও ডেরাইভেশনটা কিভাবে হয়েছে আমি এটা নেক্সট ক্লাসে দেখাই দিব না, বাট আজকে জাস্ট ক্যালকুলেশনটা শেষ করতে চাই। দেখো ওয়ার্কের এক্সাম্পল, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইলেকট্রোড পোটেনশিয়াল at 298 Kelvin. Copper 2 plus electrode that has a concentration of copper 2 plus of 0.001, দেখো নন স্ট্যান্ডার্ড কন্ডিশন। E naught হচ্ছে পজিটিভ 0.34, তাহলে E naught দেয়া আছে, টেম্পারেচার দেয়া আছে, তাহলে E is equal to E naught plus 0.059 divided by Z। Z কত বলো? Z কত? কয়টা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? 2 electrons। তাহলে এই যে দেখো Z এর ভ্যালু 2, বুঝা যায়? E naught এর ভ্যালু দেয়া আছে পজিটিভ 0.34, 0.059 divided by 2 log base 10, copper 2 plus এর কনসেন্ট্রেশন চেঞ্জ কনসেন্ট্রেশন হচ্ছে 0.001, এই যে দিলাম। তাহলে এটাকে যদি সলভ করো এই যে পজিটিভ 0.25 ভোল্ট পাইছো? জি স্যার। Note that how log base 10 oscillates form changes the sign of the second term in the equation. So এটা important. এই যে দেখো positive 0.34 log base 10 0.001 is equal to times 0.059 divided by 2. So এই log base 10 কিন্তু এটাকে এই পজিটিভ সাইনটাকে নেগেটিভ বানানো হয়েছে, তাই না? 0.001 মানে হচ্ছে -3, মোস্ট প্রবাবলি -3 আসে মনে হয়। দেখো তো log 0.001 কত আসে? জি স্যার, -3। তাহলে -3 times 0.059 divided by 2 is equal to -0.089. So this is the E value and that is the answer. So what you need to do here, very simple, just you need to remember or memorize the Nernst equation. Nernst equation must be memorized. Question? Yes, sir. No question. এই ডেরাইভেশনটা তোমরা চাইলে আমি দেখাইতে পারি, বাট দিস ডেরাইভেশন উইল নট বি আস্কড ইন দ্য এক্সাম। এইটা থেকে কিভাবে এই ইকুয়েশনটা আসছে এটা আমি চাইলে দেখাইতে পারি, তোমরা নিজেরাও পারবা। ক্যাপিটাল আর এর ভ্যালু তুমি জানো, টেম্পারেচার তোমাকে দিয়ে দিবে ওরা, সো টেম্পারেচার দিয়ে দিবে, টেম্পারেচার ইজ 298 কেলভিন। এটা মোস্ট, হ্যাঁ টেম্পারেচার ইজ 298 কেলভিন ইজ টেকেন মেবি, হ্যাঁ এট স্ট্যান্ডার্ড টেম্পারেচার, রাইট। এইটা আসলে এই টেম্পারেচারটা আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, তো আর টেম্পারেচার T and Faraday F, these are all constant values। এই যে দেখো এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচারের মেজারমেন্ট এগুলো, R, T and F। F হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, ঠিক আছে? 96,000 মোস্ট প্রবাবলি 96,500 কুলম নাকি 96,000 কুলম, দেখো তো, দাঁড়াও আমি দেখি ডেটা বুকলেট, এটা আছে এই ভ্যালুটা, ফ্যারাডে কনস্ট্যান্ট একদম ফার্স্টেই থাকবে। Faraday constant, the Faraday constant is 9.65 into 10 to the power 4, মানে 96,500 কুলম না? এই যে কুলম, বুঝছো? জি স্যার, বুঝছি। এখানে কিন্তু অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের ভ্যালু দেয়া আছে, হ্যাঁ এই যে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট আর দেয়া আছে, ফ্যারাডে কনস্ট্যান্ট আছে, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট আছে, এরপর স্পিড অফ লাইট আছে, ইলেকট্রনের চার্জ আছে -1.6 -19 যদি কোথাও দরকার হয়, হ্যাঁ সো এগুলা লাগতে পারে। কেডব্লিউ এর ভ্যালু দেয়া আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ ওয়াটার দেয়া আছে, মোলার ভলিউম অফ গ্যাস দেয়া আছে, 24 dm3 under STP is expressed as 101 kilopascal or whatever. So that is it. তাহলে এটা করবা, এই যে 27 করবা হোমওয়ার্ক।
এটা কি feasibility prediction based on inert don't always work. এটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে স্টার্ট করব। কোশ্চেন না স্যার প্ল্যানারি লাস্ট 30 সেকেন্ডস। এটা হচ্ছে আমরা কি কি পড়লাম তাহলে আজকে? নার্স ইকুয়েশন দেখছি সবার লাস্টে। এছাড়া আমরা দেখছি হচ্ছে তোমার ইয়েগুলা, আয়ন কনসেন্ট্রেশন, হ্যাঁ কি আয়ন দেখছি? কনসেন্ট্রেশন, রাইট, মানে তোমার যদি আমরা feasibility স্টাডি করছি বেসিক্যালি আমরা হাউ ডাজ দ্য ভ্যালু অফ ইনট ভ্যারি উইথ আয়ন কনসেন্ট্রেশন। তাহলে আমি যদি আয়নের কনসেন্ট্রেশনকে চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে ফিজিবিলিটি স্টাডিটা আমি কিভাবে করব? আর আমি বলছি যে তুমি তোমার ব্যাটারির পাওয়ার বাড়াইতে পারবা যদি তুমি কনসেন্ট্রেশন চেঞ্জ করো, বাট কোন রিঅ্যাকশন গুলোর ক্ষেত্রে পারবা? যেই রিঅ্যাকশন গুলোর ই নট সেল ভ্যালু, মানে দ্য ন্যাচারাল সেল ভ্যালু যেগুলোর পজিটিভ 0.30 বেশি আছে, ওগুলার তুমি করতে পারবা, কন্ডিশন চেঞ্জ করে এটা পারবা। 30 সেকেন্ডস কন্ডিশন চেঞ্জ করে পারবা, কিন্তু যেগুলার ন্যাচারাল সেল ভোল্টেজ 0.30 নিচে ওগুলা পারবা না। বুঝা গেছে? কিছু বুঝছে। আর নার্স ইকুয়েশনটা ইম্পর্টেন্ট। এই তো নার্স ইকুয়েশনটা মেমোরাইজ করে ফেলবা, একদম একদম মেমোরাইজ করে ফেলবা। তাহলে আজকে পর্যন্ত থাকবে। ওকে স্যার। ওকে, শিহাদ কোনো হোমওয়ার্ক সাবমিট করো না? আমি হোমওয়ার্ক পাইছি, শিহাদের কোনো হোমওয়ার্ক পাইনি। করছি সাবমিট